আমি আবার একটু জুলাই আন্দোলনের প্রসঙ্গে একটু আসি। আপনি জুলাই আন্দোলন নিয়ে আপনি আপনি বই লিখেছেন, কলাম লিখেছেন পত্রপত্রিকায়। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই আন্দোলনে কার কৃতিত্ব কত বেশি সেটি নিয়ে এখন মানে কয়েকদিন পর পর নতুন নতুন করে এটি আলোচনায় আসছে। সর্বশেষ জনাব নাহিদ ইসলাম, জনাব সাদিক কাইম, মানে তিনি সমন্বয়কে ছিলেন না বা এই জাতীয় কথায় দেখা গেছে যে শিবিরের সাথেও আসলে ছাত্রদের যে দল, রাজনৈতিক দল যারা যেটি গ্রহণ করেছেন যে এনসিপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে, এনসিপির দূরত্ব বিএনপির সঙ্গেও সৃষ্টি হয়েছে, এনসিপির দূরত্ব নানা কারণে জামাতের সঙ্গেও সৃষ্টি হয়েছে, এইসব মিলে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বা বাটোয়ারা নিয়ে যে এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? অনেক সময় প্রথমত সরকারেরও প্রচন্ড সমালোচনা হ্যাঁ করা হচ্ছে, কোনো সময় কিংস হ্যাঁ পার্টি বলে, কোনো সময় এটা বলে, সেটাও যদি একটু মাথা রেখে বলেন। জি। না, সবার তো হচ্ছে মানে দৃষ্টিভঙ্গি এবং লেন্স তো একরকম না। মনে করেন আমি যখন জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা দিন আমি ডিটেনশনে ছিলাম। হুম। তো ওই সময়ের স্টোরিটা আমিও আরেকজন থেকে আমার শুনতে হয়েছে হুম। বা পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় আমার দেখতে হয়েছে। প্রথমত তো উনি জুলাই থেকে 24 জুলাই এবং পরবর্তীতে আবার 24 জুলাই পরে 2 দিন বাইরে ছিলাম, 26 জুলাই থেকে আবার 1ই আগস্ট পর্যন্ত ডিটেনশনে থাকা লাগছে। তো আমি আসলে যেভাবে দেখছি বা আমি যেভাবে সিদ্ধান্ত নিছি, আহ সাদিক কায়েম বলেন বা হুম। নাহিদ ইসলাম বলেন বা আরো যারা আছে, আরো হুম। যেমন ছাত্রদলের রাকিব ভাই আছে, তাদের দেখার দৃষ্টিভঙ্গিটা তো এক না। মনে করেন হুম। একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যারা স্টেক হোল্ডার আছে যাদের সাথে যোগাযোগ তখন হচ্ছিল, অন্তত 5-6 জনের সাথে যোগাযোগ করতাম। তো এখন মনে করেন আমি ছাত্রদলের রাকিব ভাইয়ের সাথেও যোগাযোগ করলাম, কথা হুম। বললাম যে ভাই কালকে আমি হুম। এই প্রোগ্রামটা দিতে চাচ্ছি, আমরা কালকে অসহযোগ আন্দোলনের ডাক দিতে চাচ্ছি। সাদিক ভাইয়ের সাথেও কথা বললাম যে অসহযোগ আন্দোলনের ডাক দিতে হবে। আবার এই যোগাযোগটা কিন্তু যে আমার সাথে হচ্ছে তা না, হুম। আমার সাথেও কখনো হচ্ছে না, কখনো মাহফুজ ভাইয়ের সাথে হচ্ছে, কখনো নাহিদ ভাইয়ের সাথে হচ্ছে, বিভিন্ন স্তরে হচ্ছে। তো তখন সাদিক ভাই আমাকে একটা পরামর্শ দিল, রাকিব ভাই আমাকে একটা পরামর্শ দিল, আরো 4-5 জন আমাকে আরো তাদের মতো করে পরামর্শ দিল। এখন সাদিক ভাই যদি মনে করে যে আমি পরামর্শ দিছি বলেই এটা হয়েছে, এবং হুম। উনি বা ওনার দল যদি এটাই বলে সব জায়গায়, তো এটা তো হচ্ছে মনে করেন যে যাদের সোশ্যাল মিডিয়া বা মিডিয়ায় ওইরকম স্টাবলিশমেন্ট আছে, যাদের ওই সক্ষমতা আছে, ওই লোকবল আছে, তারা তো তাদের ন্যারেটিভটা স্টাবলিশ করার চেষ্টা করে। আবার রাকিব ভাই একটা ন্যারেটিভ দিবেন, রাকিব ভাই বলবে না আমি হুম। দিছিলাম হুম। পরামর্শটা এই জন্য এটা হয়েছে। তো এই যে লেন্সটা তো এক এক দিক থেকে একরকম। আর অনেকে আছে, আরো অনেকে আছে যাদের সাথে আমাদের যোগাযোগ হতো, তারা এটা বলেও না যে এই পরামর্শটা আমি দিছিলাম ওইটা। হুম। তো এই যে এখানে কানেক্টিং পয়েন্টটা সেন্ট্রালে আমরা ছিলাম। তো এই যে লেন্সটা ভিন্ন ভিন্ন এবং সবার অভিজ্ঞতাটা তো ভিন্ন ভিন্ন, তো সবাই তার অভিজ্ঞতাটাকে এস্টাবলিশ করার যে একটা প্রতিযোগিতা, এটার মধ্যেই নানা ডিস্টরশন, না, কেউ একটু আ- বাড়িয়ে বলা কমিয়ে বলা এইসব নিয়েই হচ্ছে এই বিতর্কটা আর কি। এভাবেই আসিফ, আমি দেখি এটা। আসিফ একটা কথা একটা হুম কথা একটু স্পষ্ট করে আমি একটু বলি যে আপনাদেরকে তো আমরা আসলে খেয়াল করছি জুলাই মাস থেকে, জুলাই 2024 থেকে খেয়াল করছি যে অনেকেই বলে থাকেন, এবং এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণও পেয়েছি যে সবচেয়ে বেশি সূক্ষ্মভাবে জিনিসগুলি বিবেচনা করতে পারেন আপনি, দ্রুত আপনি এটা বিবেচনা করতে পারেন এবং আপনার একটা মত থাকে। আপনি কি খেয়াল করছেন যে ধরেন আব্দুল কাদেরের যে ফেসবুকের যে স্ট্যাটাস পরপর যেগুলি দেওয়া হলো শিবিরের পক্ষ থেকে বা সাদিক কায়েম সাহেবের অনুসারীদের পক্ষ থেকে, এগুলির যেটা জবাব দেওয়া হলো, পরবর্তী প্রেক্ষিতে নাহিদ সাহেব যেগুলির আবার জবাব দিলেন, আবার ধরেন 5 আগস্টের স্মরণের অনুষ্ঠানে আপনাদের গুরুত্বপূর্ণ নেতারা যেভাবে কক্সবাজার গেলেন, আবার তাদেরকে যে শোকজ দেওয়া হলো, এই পুরোটা জিনিস এরকম মনে হয় না যে জুলাই আন্দোলনের, মানে আপনি লেন্স থেকে দেখা না দেখার কথা বলতেছিলেন, কিন্তু আপনার মনে হয় না যে জুলাই আন্দোলনের এক একটা গ্রুপ এক একজনের অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে? এইটা আপনার মনে হয় কিনা? আহ, দেখেন ওই এখানে যাদের কথা বলছেন হুম। সবাই তো ইয়াং, হুম। এবং সবার বয়সই আমার মতে 30 বছরের নিচে। তো হুম। স্বাভাবিকভাবেই মানে এই বয়সের মানুষজনের মধ্যে খুব দ্রুত রিয়েক্ট করে ফেলার বা দ্রুত আহ, আহ, হচ্ছে এক ধরনের রক্ত গরম থাকার বিষয় আছে না, তো সেটার একটা রিফ্লেকশন এটা আমি মনে করি। তবে এইটা আমার মনে হয় যে ছোটখাটো বিষয়ে, বিভিন্ন স্বার্থগত বিষয় কিংবা কৃতিত্বের বিষয় হোক, কিংবা সামনে হয়তো ডাকসু আছে বা আম, আরো কিছু বিষয়ে, এটা নিজেদের মধ্যে ছোটখাটো মতানৈক্য বলেই আমি মনে করি। কারণ এখনো বিগার কোশ্চেনে সবার কর্মপন্থা হয়তো ভিন্ন, যারা জুলাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার ছিলেন, যারা হুম। অংশগ্রহণকারী ছিলেন। কিন্তু আহ, আহ, আওয়ামী লীগের প্রশ্নে বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে বলেন, একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে বলেন, আমি দেখেছি যে
সবাই কাজ করছে। সবার কর্মপন্থা হয়তো ভিন্ন হতে পারে, বা কেউ এটা নিয়ে ডিবেট থাকতে পারে যে কে বেশি করতেছে কে কম করতেছে। ওকে। বা অনেক বা যেটা কক্সবাজার যাওয়ার কথা বললেন শোকজ, বা অনেকগুলো মনে হতে পারে যে এরা বাচ্চামি করতেছে, বা তো আহ, ওই বয়সের একটা বিষয় তো আছেই। কিন্তু আমার মনে হয় না যেটা এত বড় বিরোধ যেটা আসলে শত্রুতা বলা যায়, না কেউ এটা কেউ যে আমার মনে না, হয় যে আসিফ সামান্য। আমি এই প্রসঙ্গ শেষ করতে চাই এখানে, কেউ কেউ যে বলছেন যে এই বিরোধটা আসলে কোনো কিছুর বাটোয়ারা নিয়ে, অর্থাৎ যারা এটার কেন্দ্রে থাকবেন তারা আহ, চাঁদা, যদি আমি পজিটিভ অর্থও বলি, পার্টি চালানোর জন্য চাঁদা হোক বা অন্যান্য গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক, বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এইটা গুরুত্বপূর্ণ, এইভাবে আপনি দেখেন কিনা? আপনি যেটা বললেন সেটা হ্যাঁ ঠিক আছে, বয়সের একটা, কিন্তু না, এই ওইভাবে বিষয়গুলো দেখেন তো কিনা? এই বিষয়গুলো তো আছেই। মনে করেন সবার মধ্যেও তো একটা প্রতিযোগিতা আছে যে মনে করেন শিবির মনে করে বা জামাত মনে করে আমাদের এখান থেকে তরুণ নেতৃত্ব উঠে আসুক। তো আবার এনসিপি মনে করে যে এনসিপি মনে করতে পারে যে যেহেতু গণঅভ্যুত্থানের অধিকাংশ নেতাই এখানে, আমরাই গণঅভ্যুত্থানের একমাত্র মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তো এইগুলো নিয়ে মতানৈক্য, মতের অমিল আছে, এবং প্রতিদ্বন্দ্বিতাও হবে সামনে। ছাত্র সংসদ নির্বাচন টাকা গুলো পয়সা আছে দিয়ে এই আছে কিনা সেটা গণঅভ্যুত্থানের। একটু বলেন, হ্যাঁ, যে একদম টাকা পয়সা আমার দিয়ে আছে কিনা? আমার মনে হয় না। টাকা পয়সা নিয়ে আমি নাই। অন্তত অন্তত দেখি নাই এটা গুরুত্ব পাওয়া, বা হচ্ছে কারো মনে হচ্ছে গ্রিভেন্স থাকে না যে ও আমার কথাটা বললো না, এই কথাটা বলতে গিয়ে, ও কিন্তু আচ্ছা। আমি তো ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিলাম। এই গ্রিভেন্স গুলো থেকেই বেশি এটা আচ্ছা। শুরুটাও হয়েছে, এবং এটা দিন দিন বাড়ছে। তবে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আরো বেশি মানে যদি কমিউনিকেশন থাকে জুলাইয়ের বিভিন্ন পক্ষের মধ্যে, তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো জনসম্মুখে এরকম হাস্যকর পরিস্থিতিতে আসা থেকে আসলে ইয়া করা যায়। জনসম্মুখে হাস্যকর পরিস্থিতি, কিন্তু ঠিক আছে, আমি এই প্রসঙ্গ থেকে একটু অন্য প্রসঙ্গে যাই। অনেক সময় আপনার এবং জনাব মাহফুজ আলমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, কারণ আপনারা যেহেতু জুলাই হুম। আন্দোলনের সামনের দিককার মুখ, এবং আপনাদের বাকি বন্ধুরা যেহেতু বাকি সহযোদ্ধারা, আমি এভাবে যদি বলি, বাকি সহযোদ্ধারা যেহেতু এখন একটি রাজনৈতিক দল করেছেন, আপনারা সেখানে যাবেন কবে, কেন যাচ্ছেন না, আসলে যাবেন কিনা, সেগুলো নিয়ে নানা রকম প্রশ্ন ওঠে। আমি সেইখান থেকে আসলে সরাসরি এই প্রশ্ন করতে চাই যে আপনার মানে মাহফুজ আলমের উত্তর তো মাহফুজ আলম, জনাব মাহফুজ আলমের সাথে দেখা হলে নিশ্চয়ই তিনি দিবেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন, পদত্যাগ করবেন কিনা, সরকারে থাকবেন কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা? অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন, ভোটও করবেন, কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান। মানে আপনি, মানে আপনি আমার খুবই প্রিয়, সেই জন্য বলি যে অনেকে হ্যাঁ। বলে থাকে যে আপনি আহ, পতাকাবাহী গাড়িতে আরো কিছুদিন চড়বেন, তারপরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে মানে দেখেন খালেদ ভাই, পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো মানে এটা আমরা কখনো চাইও নাই, বা এটার প্রতি আমাদের ওইরকম কোনো মোহ নাই। আমার দিক থেকে বিষয়টা হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি, এবং কিছু দায়িত্ব গণঅভ্যুত্থানের সময়, সেই সময়টাতে যখন সমন্বয়করা আমাদেরকে সিলেক্ট করে তখন থেকেই দেয়া যে এই সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে রাখা, পক্ষের ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করতে করা, এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা। তারপরেও যদিও অনেক অন্যান্য মিনিস্ট্রির দায়িত্ব আসছে, ফর্মাল দায়িত্ব আসছে, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে। একটা বড় মাইলফলক হচ্ছে এই যে ঘোষণাপত্রটা আমরা ইয়া করতে পারলাম, জুলাই ঘোষণাপত্রটা দেওয়া সম্ভব হলো। এখনো জুলাই সনদ বাকি আছে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে বিভিন্ন ধরনের মতানৈক্য, আমাদের যে ঐকমত্য কমিশনের রিপোর্ট গুলো দিয়েছে সেগুলোর একটা বাস্তবায়নের বিষয় আছে। এবং আমি মনে করি যে যেই দায়িত্ব নিয়ে এবং যাদের ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসেছি, সেই অনেকগুলো দায়িত্বই আমাদের পালন করা বাকি রয়ে গেছে। তো সেই জায়গা থেকে যতটুকু সম্ভব সেই দায়িত্বগুলো শেষ করতে চাই, কারণ এটা একটা ঐতিহাসিক দায় হিসেবেও থেকে যাবে যদি আমি সেটা শেষ করে যেতে না পারি আমার জায়গা থেকে। তো সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। তবে আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা এটা মনে করি, এটা আমি আগেও বলেছি যখন বিভিন্ন সময় কথা উঠেছে, যে আহ রাজনীতিতে সরাসরি জড়িত কারো সরকারে থাকা উচিত না, যদিও এরকম আহ কয়েকজনই আছেন। এবং আমরা মনে করি যে
নির্বাচনকালীন সরকারে, স্পেসিফিকলি নির্বাচনকালীন সরকারে, নির্বাচনের কালীন সরকারে শুধু নির্বাচন করব কি করব না সেটার জন্য না, যদি আমি নির্বাচন নাও করি তাহলেও নির্বাচনকালীন সরকার আমার থাকা উচিত না, যেহেতু এটা নিয়ে কনসার্ন আছে এবং আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা মানে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যদি তিনটা ম্যান্ডেট আমি ধরি, যে বিচার, সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর, তো গণতান্ত্রিক রূপান্তরের যেই দায়িত্ব আছে এবং সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়িয়ে চলার যে বিষয় আছে, সেখান থেকে আমি মনে করি যে রাজনীতিতে যুক্ত হবেন, হওয়ার ইচ্ছা আছে এরকম কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না, তফসিলের আগেই তাদের আসলে। এটা আমি, মাহফুজ আলম, আরো যদি কেউ থাকেন সরকারে, আরো যারা আছেন সবারই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না, কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা একটা বেস্ট ইলেকশন আসলে জাতিকে উপহার দিতে চাই। তো সেই জায়গায় কোনো কোশ্চেন এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা যাতে না থাকে, এটা নিশ্চিত করাটা আমি নিজের দায়িত্ব বলেও মনে করি। ওকে, তাহলে এখানে আবার দুইটা প্রশ্ন আছে। তার আগে শুধু এইটাই, এই লাইনে জেনে নিতে যে আপনি বলতেছেন যার রাজনীতি করার ইচ্ছা আছে বা যে রাজনীতি থাকবেন তিনি নির্বাচন করুক আর না করুক, নির্বাচনকালীন সরকারে থাকা উচিত। আপনার কি রাজনীতি করার ইচ্ছা আছে? অর্থাৎ আমি বলতে চাইতেছি যে আপনি কি নির্বাচনকালীন সরকারে থাকছেন কি থাকছেন না? আমি তো ভাই 2018 সাল থেকে রাজনীতির সাথে যুক্ত। আমি তো অর্থাৎ আপনি রাজনীতি অলরেডি থাকবেন। রাজনীতিতে তার মানে এবং আমি নির্বাচনকালীন সরকারে থাকছি না অবশ্যই। নির্বাচনকালীন সরকার আপনি থাকছেন না। এখানে একটু আপনার কথা ধরে একটু বলি যে আপনি জুলাই ঘোষণাপত্রের কথা বলছিলেন, আপনি সংস্কার কমিশনগুলি, জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে আপনি বলছিলেন, কিন্তু অ্যাপারেন্টলি জুলাই ঘোষণাপত্র আপনারা যেটা দিলেন, যেটা দেওয়ার কথা সরকার যেটা দিল, সেটা নিয়ে আপনার বন্ধুরাই অর্থাৎ এনসিপি এটা নিয়ে আসলে খুব খুশি না। জামায়াতে ইসলামীও এটাতে আসলে তার ইয়ে প্রকাশ করেছে। অন্যান্য রাজনীতিগুলো অ্যাপারেন্টলি বিএনপি শুধু এটাকে পছন্দ করেছে। অনেকে এইটাও বলছেন যে বিএনপির ডিকটেশনে এই জুলাই ঘোষণাপত্র তৈরি হয়েছে। আমি যদি বিটিভির ফ্রেমিং এর কথা বলি, বিটিভির ফ্রেমিংয়েও বারবার ডক্টর ইউনূসের সাথে সবচেয়ে প্রমিনেন্ট করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থাৎ যিনি বিএনপির নেতা হিসেবে সেখানে গিয়েছেন, তাকে দেখানো হচ্ছিল। এটার কারণ কি? ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন, এরকম মনে হয় আপনার? আহ, এই রাজনৈতিক বিষয়ে বোধহয় আমার মন্তব্য করাটা ঠিক হবে না, তবে আমি যতদূর জানি জুলাই যে ঘোষণাপত্রটা হয়েছে সেই ঘোষণাপত্রটা মেইনলি গত 6-7 মাস ধরে এটা নিয়ে কনসালটেশন চলছে। অনেকগুলো দলই তাদের প্রস্তাবনা দিয়েছে, কিন্তু প্রস্তাবনা নিয়ে অনেক দলের সাথেই হয়তো ফিডব্যাক বা পরবর্তী আলোচনা হয় নাই, ফলো আপটা হয় নাই। বাট প্রধান 3 দলের সাথে আলোচনা হয়েছে বলে আমি জানি, বিএনপি, জামাত এবং এনসিপির সাথে। উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ওনাদের সাথে বসেছেন, আলোচনা করেছেন এবং ব্রডলি একটা ঐকমত্যে এসে এই পেপারটা দেওয়া হয়েছে। তবে মানে আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলোকে একটা সিঙ্গেল সেন্টেন্স যদি লিখতে বলি, সবাই তো ভিন্ন ভিন্ন লিখবে। তো এত বড় একটা পেপার তো 100% ঐকমত্যের ভিত্তিতে আসা সম্ভব না। যতদূর আমি জানি যে 10-15% ঐকমত্য ছিল না, যেটা পরবর্তীতে সরকার সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ওকে। তবে মনে করেন 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট যদি আমরা একটা ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন দেওয়ার মতো বাস্তবতায় থাকতাম বা দিতে পারতাম, সেটার ক্ষেত্রে তো আমাদের কারোর সাথে কথা বলা প্রয়োজন হতো না। কিন্তু যেহেতু পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে, সরকার দায়িত্ব নিয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে এটা দেয়া হবে এবং এটার সাংবিধানিক স্বীকৃতি, পরবর্তী নির্বাচিত সরকারের স্বীকৃতির একটা ব্যাপারও আছে। তো সেই জায়গা থেকে ওই ঐকমত্যটা প্রয়োজন হয়েছে এবং সেখানে আমি মনে করি যে সেখানে ছাত্রদের পক্ষ থেকেও কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে, বিএনপির পক্ষ থেকেও কিছু ছাড় দিতে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি পাওয়াটা একটা বড় বিষয় এবং এই ঘোষণাপত্রটি অপরিহার্য ছিল এবং এইটা এর বিষয়ে অনেকের অনেক মত দ্বিমত থাকতে পারে, তবে এটা যে অপরিহার্য ছিল এই বিষয়ে কারোর আসলে কোনো দ্বিমত আচ্ছা, থাকার কথা না।